সংঘর্ষের 2 দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, উপস্থিতি কম। ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে হল বন্ধের নির্দেশনা প্রত্যাহার হচ্ছে আজ। মামলা জটিলতায় 18 বছরেও শেষ হয়নি পিরোজপুরের স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ, ঝুঁকিপূর্ণ ভবনে সেবা কার্যক্রম। স্বাস্থ্যসেবা একটা মৌলিক অধিকার, আমরা এই মৌলিক অধিকারটা পেতে চাই। এখানে কোনো ভবনই নাই, এখানে মানুষ এসে চিকিৎসা নিতে পারছে না। সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তার বহু পান বরজ, দর অর্ধেকে নেমেছে, আগ্রহ হারাচ্ছে সাতক্ষীরায় চাষিরা। এবং হারিয়ে যাচ্ছে নরসিংদীর ইলেকট্রনিক যন্ত্র মেরামতের দোকান, আধুনিকতার দাপটে ব্যবসা গুটিয়েছে 80% ব্যবসায়ী। দোকান ভাড়াটা যেমন মাস শেষে আসে বা বছর শেষে আমরা দিই, এটা হিমশিম খেয়ে নেই। স্মার্ট এলইডি টেলিভিশন বাড়িয়ে এই টেলিভিশনগুলি নষ্ট হয়ে গেছে। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি শামিমা শাম্মী। স্থানীয়দের সাথে সংঘর্ষের জেরে 2 দিন বন্ধ থাকার পর আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শুরু হচ্ছে ক্লাস। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতি কম। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, জানাবেন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিস্থিতি কেমন দেখছেন, একই সঙ্গে জানাবেন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আছে কিনা। সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ক্লাস শুরুর ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তবে সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যেই অনুষদগুলো রয়েছে সেই অনুষদগুলোতে শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই কম, কোনো শ্রেণীকক্ষ একেবারেই ফাঁকা পড়ে রয়েছে। 2-1টি জায়গাতে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের ক্লাস বা শ্রেণী কার্যক্রম চলছে এবং পুরো ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের উপস্থিতি খুব একটা চোখে পড়ছে না। শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে শনিবার রাত এবং রোববার দিনের সংঘর্ষের পরপরই অনেক শিক্ষার্থী আতঙ্কগ্রস্ত হয়ে তারা কিন্তু এলাকা ছেড়েছেন এবং তারা তাদের গ্রামে চলে গিয়েছেন, যেই কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। অন্যদিকে শিক্ষার্থীদের মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় হলগুলোতে যারা অবস্থান করছেন তাদের বাইরে যারা থাকছেন বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে মেস বা ভাড়া বাসাগুলোতে, সেগুলোতে যারা থাকছেন তারা কিন্তু অনেকটা আতঙ্কগ্রস্ত এবং সেই সকল মেস বা বাসাগুলোর অনেক মালিক কিন্তু শিক্ষার্থীদের বলছেন যে সাময়িকভাবে তারা যাতে নিরাপদ স্থানে থাকে, কারণ পরবর্তীতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এবং সেই দায়ও কিন্তু তারা নিতে চাইছেন না, যে কারণে সেই সকল জায়গার শিক্ষার্থীরা কিন্তু অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে বন্ধুর বাসায় বা হলে অবস্থান করছেন এবং এই সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে এবং এই কারণে উপস্থিতি কম। অন্যদিকে প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন এনায়েতুল্লাহ পাটোয়ারি, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে শিক্ষার্থীদের উপস্থিতি কম হওয়ার কারণে অনেক বিভাগে হয়তোবা কোনো বর্ষের ক্লাস হচ্ছে না, তবে তারা প্রত্যাশা করছেন যে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলে শিক্ষার্থীর উপস্থিতি বাড়বে এবং শ্রেণী কার্যক্রম স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে। আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা সকাল থেকে দেখেছি যে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন, বিশেষ করে সেনাবাহিনীর পাশাপাশি আমরা র্যাব সদস্যদের দেখেছি তারা ক্যাম্পাসে টহল দিচ্ছেন এবং প্রশাসনের অনুরোধ রয়েছে তাদের প্রতি যাতে করে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকে, সেই বিষয়টি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা 11:30টার দিকে এই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এখানে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে। সেখানে শিক্ষার্থীরা আসবেন এবং তাদের যে পরবর্তী দাবি দেওয়া এবং তাদের যে বক্তব্যগুলো সেখানে হয়তো বা তারা সেই বিষয়গুলো তুলে ধরবেন। তবে এরই মাঝে গতকাল রাতে যে জরুরি সিন্ডিকেট সভা হয়েছে সেখানে শিক্ষার্থীদের দাবিগুলোর ব্যাপারে প্রশাসন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে এবং যেসব ব্যাপারে সরকারের সাথে আলোচনা করা দরকার বা সরকারের কাছে দাবি জানানোর দরকার সেই বিষয়গুলো তারা সরকারের উপর মহলে জানাবেন বলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন। অন্যদিকে গতকাল একটি মামলা হয়েছে, সে মামলায় এখন পর্যন্ত কিন্তু কোনো গ্রেফতার নেই এবং গ্রামবাসী যারা রয়েছেন তারাও বলছেন যে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে সেটি ভুলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গ্রামবাসী যাতে পূর্বের ন্যায় সহাবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরস্পর পাশাপাশি অবস্থান করতে পারে সেই বিষয়টি কিন্তু গ্রামবাসীর পক্ষ থেকেও চাওয়া হচ্ছে। এখন পর্যন্ত ক্যাম্পাস অনেকটা শান্ত, তবে শিক্ষার্থীর উপস্থিতি কম এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলা যায়। শাম্মী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান।
চলমান সংকট নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা হবে আজ। সভায় হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার ও আগামী 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া একক কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে শিক্ষার্থীদের সাথে আজ ফের আলোচনা হবে। এ নিয়ে আরও জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? সিন্ডিকেট সভায় আজ কি কি বিষয়ে আলোচনা হতে পারে? শাম্মী, আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু অনেকটাই শান্ত, অর্থাৎ শিক্ষার্থীদের পদচারণা নেই, যার কারণ হিসেবে যেটি হচ্ছে যে এই আন্দোলনের কারণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। কিন্তু তারপরেও হল ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল, শিক্ষার্থীরা সেটি না মেনে হলে অবস্থান করেছে এবং আমরা দেখেছি যে গতকালকেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন হয়েছে, বিভিন্ন ধরনের কার্যক্রম হয়েছে, কিন্তু আজকে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেটি স্থগিত রেখেছে, যার কারণে কিন্তু ক্যাম্পাস আজকে একেবারেই শান্ত। এবং আমরা যেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথেও আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে চলমান যে সংকট রয়েছে সেই সংকট থেকে উত্তরণের জন্য আজকে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। তবে সিন্ডিকেট সভাটি ঠিক কখন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কিন্তু এখন আমাদেরকে জানানো হয়নি, পরে জানানো হবে বলে আমাদেরকে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং এই আজকে যে সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হবে, এই সভা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের যে হল ছাড়া নির্দেশনা দেওয়া হয়েছে সেটি প্রত্যাহার হবে এবং আগামী 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে সিন্ডিকেট থেকে আজকে সিদ্ধান্ত আসবে। এছাড়াও আরও কিছু বিষয় এখানে আলোচিত হবে। বিশেষ করে শিক্ষার্থীরা গত রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে প্রশাসনের সাথে বৈঠক করেছে এবং এটি গভীর রাত পর্যন্ত ছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর শহীদুল হকের নেতৃত্বে বৈঠকটি হয় এবং সেখানে শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেই বৈঠকে কিছু বিষয় আলোচনা হয়েছে, যেমন যে চলমান আন্দোলনের কারণে বিশেষ করে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা সহ আন্দোলনের কারণে যেন কোনো শিক্ষার্থীকে কোনো ধরনের শাস্তির মুখোমুখি হতে না হয়, এই বিষয়টি শিক্ষার্থীরা দাবি করেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের উপর যে বহিরাগতদের হামলা হয়েছে, সেই যারা এই হামলার সাথে জড়িত তাদের যেন বিচার করা হয়, সেই দাবিটিও কিন্তু গতকালকের বৈঠকে আলোচিত হয়েছে, যেটি আজকে সিন্ডিকেট সভায় এ বিষয়ে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে আমি যদি একটু বলি যে আজকে আন্দোলন স্থগিত থাকলেও কিন্তু ট্রেজারারের যে কার্যালয় সেটি কিন্তু আজকেও তালাবদ্ধ রয়েছে, যার কারণে বিশ্ববিদ্যালয়ের যে আর্থিক কার্যক্রম এটি আজকেও বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে যারা পেনশনভোগী তারা কিন্তু তাদের পেনশন সুবিধা নেওয়ার জন্য ট্রেজারারের কার্যালয়ে এসেছেন, কিন্তু এই বন্ধ থাকার কারণে কিন্তু তারা সেই সুবিধাটি পেতে পারছেন না। তবে আজকে গতকালকে যে পূবালী ব্যাংকের শাখায় তালা দেওয়া হয়েছিল সেটি কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং আজকে পূবালী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলছে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যে দাবিগুলো আছে সেগুলো পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত কিন্তু তারা যে ট্রেজারারের কার্যালয়ে তালা দিয়েছেন সেটি তারা খুলবেন না। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এদিকে আজ শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা। শেষ মুহূর্তে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন মারুফ হাসান। মারুফ, জানাবেন রাকসু নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তে প্রার্থীদের আমেজ কেমন দেখছেন, আর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি জানাবেন। শাম্মী, সকাল থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন অনেকটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বর্ষের শিক্ষার্থী তাদের কিন্তু এই নির্বাচন থেকে কিন্তু দূরে রাখা হয়েছিল। পরবর্তীতে ছাত্রদল আন্দোলনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত নেয় এবং গতকাল তাদেরকে কিন্তু এই নির্বাচনে অন্তর্ভুক্ত করা হয়, যার ফলে এখন এই রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীরাও প্রার্থী হিসেবে তাদের নাম লিখতে পারবেন এবং তারাও কিন্তু এই নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করছেন এবং তাদের ভিতরে যে আনন্দ উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এবং তাদের ভিতরেই সকাল থেকে মনোনয়ন ফরম উত্তোলনের জন্য এখানে এসেছেন এবং তাদের বেশি সংখ্যকই আগ্রহী এই নির্বাচনকে কেন্দ্র করে, কারণ তাদের ক্যাম্পাস লাইফের এটি প্রথম সময় এবং রাকসুর যে ইতিহাস সেটি যদি আমরা বলি 35 বছর পর কিন্তু এই রাকসু নির্বাচনটি হচ্ছে, যার কারণে তাদের যে উচ্ছ্বাস এবং আনন্দ সেটি কিন্তু দেখার মতো।
সকাল থেকে এই পর্যন্ত আমরা দেখেছি যে প্রথম বর্ষের শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থী যারা আছেন 4 থেকে 5 জন শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। গত কয়েকদিনের তথ্য যদি আমি আপনাদের একটু জানাই, সেটি হচ্ছে এ পর্যন্ত রাকসুতে মোট যে সদস্য পদের জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন 420 জন। তার মধ্যে রাকসুর জন্য উত্তোলন করেছেন 344 জন এবং সিনেটের জন্য 76 জন। এবং আবাসিক 17টি হল আবাসিক রয়েছে, সেই 17টি আবাসিক হল থেকেও কিন্তু আমরা দেখেছি যে 8 শতাধিকের মতো শিক্ষার্থীরা তাদের বিভিন্ন পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। আজকে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যে মনোনয়ন ফর্ম উত্তোলনের শেষ দিন, এখানে যারা রিটার্নিং কর্মকর্তা আছেন তারা বলছেন যে শেষ দিনে হয়তোবা যত সময় গড়াবে ততই এই ফর্ম বিতরণ আরও বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা শেষ সময় এসে তাদের নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার জন্য এই মনোনয়ন ফর্ম উত্তোলন করছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেখানে ডোপ টেস্টের ব্যবস্থা করা হয়েছে। প্রার্থীরা যারা নির্বাচন করতে আগ্রহী তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করার পরপরই কিন্তু এখানে মেডিকেল সেন্টারে গিয়ে তাদের যে ডোপ টেস্টের জন্য নমুনা সেগুলো দিয়ে আসছেন। পরবর্তীতে ডোপ টেস্টের তথ্য এবং তাদের যে ফলাফল সবকিছু মিলিয়েই কিন্তু তারা রাকসুতে নির্বাচন করতে পারবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নির্বাচন কমিশন নেবে। সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের সবশেষ তথ্য এই ছিল আমার কাছে। রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করার শেষ দিন আজ, এ নিয়ে জানাচ্ছিলেন রিপোর্টার মারুফ হাসান। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আগামী 11ই সেপ্টেম্বর। সে উপলক্ষে পুরোদমে চলছে প্রচারণা। ছুটি ঘোষণা করা হয়েছে 9, 10 ও 11 তারিখ। এছাড়া নির্বাচনের আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক হলেও এখনও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, আর প্রার্থীদের ডোপ টেস্ট না হওয়ার কারণ কি? শাম্মী, আজকে 33 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া যে ডাকসু নির্বাচন, সে ডাকসু নির্বাচন 6ষ্ঠ দিনের মতো কিন্তু প্রচারণা চলছে। প্রার্থীরা কিন্তু সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যেই স্পটগুলোতে শিক্ষার্থীদের জমায়েত রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু তারা যাচ্ছেন। প্রার্থীরা কিন্তু ভোটারদের সাথে কথা বলছেন এবং তাদের প্রত্যাশার কথা বলছেন, তারা তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটার যারা রয়েছেন তারাও তাদের প্রত্যাশার কথা বলছেন। তো সব মিলিয়ে মোটামুটি একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। 6ষ্ঠ দিনের মতো চলছে প্রচারণা। আগামী 9 তারিখ প্রচারণার সময়সীমা শেষ হবে। আর আপনি যেমনটি বলছিলেন ডোপ টেস্টের বিষয়ে, আসলে ডোপ টেস্ট নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কিন্তু সেখানে যে নীতিমালা জুড়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল ডোপ টেস্ট বাধ্যতামূলক, কিন্তু এখনো পর্যন্ত আসলে সেই ডোপ টেস্ট কিন্তু কার্যকর হয়নি। সেই নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। তারা বলছে নির্বাচন কমিশন যেখানে বাধ্যতামূলক করেছে ডোপ টেস্ট, কি কারণে আসলে সেটি এখনো বাস্তবায়ন হয়নি সেটি নিয়ে তারা আসলে প্রশ্ন তুলেছেন। ইতিমধ্যে কিন্তু ডোপ টেস্ট কার্যকর করার জন্য কিন্তু আমরা একজন শিক্ষার্থীকে দেখেছি, তিনি কিন্তু আমৃত্যু অনশনে বসেছিলেন। তাকে কিন্তু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ডোপ টেস্টের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই ডোপ টেস্টের ব্যাপারে কিন্তু কোনো রকম পদক্ষেপ দেওয়া হয়নি। এছাড়া আসলে মোটামুটি উৎসবমুখর পরিবেশে কিন্তু প্রচারণা চলছে। আগামী 9, 10, 11 তারিখ কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। 9 তারিখ ক্লাস বন্ধ থাকবে, কিন্তু ক্লাস পরীক্ষা যেগুলো সেগুলো চলবে, কিন্তু 10, 11 পুরোপুরি ক্লাস পরীক্ষা এবং ক্লাস সবই বন্ধ থাকবে। 11 তারিখ নির্বাচনের পরে 12 তারিখ থেকে আসলে যথারীতি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আবার শুরু হবে। তো মোটামুটি বেশ উৎসবমুখর পরিবেশে কিন্তু এখানকার প্রচারণা চলছে। তবে কিছু অভিযোগ রয়েছে। প্রার্থীরা বলছেন তারা সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, রাজনৈতিক হেনস্থা এবং পারিবারিকভাবেও কিন্তু তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে। এই বিষয়গুলোকে প্রশাসনের উদাসীনতা এবং দুর্বলতা বলছেন। এছাড়াও বহিরাগত যারা এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিচরণ করছেন, তাদের বিচরণ এখনো থামানো যায়নি, এটিকেও শিক্ষার্থীরা বলছেন প্রশাসনের দুর্বলতা কিংবা উদাসীনতা। এবং আরেকটি বিষয় হচ্ছে হলে যেসব অছাত্র শেষ ছিল, যাদের ছাত্রত্ব ইতিমধ্যে শেষ হয়েছে, তাদেরকে হল ছাড়ার নোটিশ দেওয়া হলেও এখনো পর্যন্ত কিন্তু তারা হল ছাড়েননি। এই বিষয়টি নিয়েও শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। এই ছিল ডাকসুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। ডাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।
কক্সবাজার শহরের বাকখালী নদীর তীরবর্তী এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সহ গেল 2 দিনে বিপুল পরিমাণে পাথর জব্দ করেছে প্রশাসন। এখন সেসব পাথর নিলাম প্রক্রিয়া চলছে। এরপর শুরু হবে 3য় দিনের উচ্ছেদ অভিযান। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, জানাবেন জব্দকৃত পাথরের পরিমাণ কত আর 3য় দিনের অভিযান কখন নাগাদ শুরু হবে? শাম্মী, এই মুহূর্তে নিলামের যে প্রক্রিয়া সেটি চলছে এবং এ পর্যন্ত আমরা দেখছি যে পাথরের 5টি স্তূপ এখানে জব্দ করা হয়েছে এবং প্রথম যে স্তূপ আমার ঠিক ডান পাশেই এই স্তূপটি রাখা হয়েছে এবং এই স্তূপটিতে 35,000 ঘনফুট পাথর রয়েছে এবং এটির প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে 35 লাখ টাকা। এবং এখানে আমরা দেখছি যে নিলামের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং এখানে 4 জন আসলে এই নিলামে অংশ নিয়েছেন এবং এখন পর্যন্ত আসলে মাত্র একজন দরদাতা 4 লাখ টাকা দর দিয়েছেন এবং আরেকজন দরদাতা রয়েছেন যিনি 4,60,000 টাকা এই স্তূপটির দর দিয়েছেন, অর্থাৎ যেখানে 35,000 ঘনফুট পাথর রয়েছে। এরকম আরও 4টি স্তূপ রয়েছে, সেই স্তূপগুলোতে কি পরিমাণ পাথর রয়েছে এখন পর্যন্ত সেটি আমরা জানতে পারিনি। এবং আমরা দেখছি যে এই নিলামকে ঘিরে এখানে আসলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পুলিশ সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন, আনসার বাহিনীর সদস্যরাও এখানে মোতায়েন রয়েছেন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, যারা মূলত গত 3 দিন ধরে এই বাকখালী নদীর তীরবর্তী এলাকাগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে, তারা এই নিলামে রয়েছেন। তাদের নেতৃত্বে মূলত নিলামটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই নিলামের পরে মূলত বাকখালীর যে তীরবর্তী অন্যান্য এলাকায় যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেই সব স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং গত 2 দিনে কিন্তু 250-র বেশি অবৈধ স্থাপনা এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের এই অভিযানে জেলা প্রশাসনের 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নিচ্ছেন এবং এর পাশাপাশি গত 2 দিনে আমরা দেখেছি সেনা সদস্যরাও এই অভিযানে সহযোগিতা করেছেন। বলা চলে যে আসলে কক্সবাজার শহরে এটি নজিরবিহীন অভিযান। গত 2 দিন ধরে ব্যাপক হারে অভিযানটি চলছে এবং আমরা গতকাল দেখছি ঠিক এই মুহূর্তে যে জায়গাটিতে আছে এই জায়গাটিতেও আসলে প্রায় 50 থেকে 60 একর জায়গা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের তত্ত্বাবধানে ছিল, তার দখলে ছিল এবং সেটি গতকাল উচ্ছেদ করা হয়েছে। এখানে যত স্থাপনা ছিল সবগুলোই কিন্তু উচ্ছেদ করা হয়েছে এবং এই উচ্ছেদ কার্যক্রম আগামী 5ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে বিআইডব্লিউটি এর যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে একটি বিরাট পরিসরে উচ্ছেদ অভিযান, এটিতে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অনেকে কিন্তু এখানে তাদের ব্যক্তি মালিকানাধীন জায়গাও রয়েছে, এই ধরনের দাবিও কেউ কেউ করছেন। কিন্তু বিআইডব্লিউ কর্তৃপক্ষ যেটি বলছে, তারা নদীর যে জায়গা অর্থাৎ যেখানে নদী প্রবাহ ছিল সেই সব জায়গা তারা পুরোপুরি উচ্ছেদ করে দিবেন। স্বামী, এই ছিল আমার কাছে সবশেষ। উদ্যোগ নেওয়ার প্রায় 18 বছরেও শেষ হয়নি পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ। ফলে জেলার 1.5 লাখ মানুষকে ঝুঁকিপূর্ণ পুরনো 2টি ভবনের সীমিত পরিসরে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। সিভিল সার্জন বলছে, রোগীদের সেবা নিশ্চিতে অস্থায়ী ভবন নির্মাণের চেষ্টা চলছে। আল আমিন তালুকদারের প্রতিবেদন। পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় 18 বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন দুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এরপর 2008 সালে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নতুন 3তলা হাসপাতাল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, যার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুরি এন্টারপ্রাইজ। কিন্তু শুরু থেকেই অনিয়ম আর নিম্নমানের কাজ করায় প্রকল্পটি আটকে যায়। অভিযোগ রয়েছে, চুক্তি অনুযায়ী মূল ভবনের 8 ফুট গভীর ফাউন্ডেশনের কাজ মাত্র 4 ফুট করা হয়। 20 মিলিমিটারের পরিবর্তে ব্যবহার করা হয় 16 আর 12 মিলিমিটার রড। অনিয়মের প্রমাণ মিললে কার্যাদেশ বাতিল করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পরে দুদক মামলা করলে থমকে যায় ভবন নির্মাণের কাজ। পরবর্তীতে 2022 সালে 25 কোটি 11 লাখ টাকার নতুন প্রকল্প নেওয়া হয়। সেই প্রকল্পে হাসপাতালের 6 তলা মূল ভবন, 5 তলা ডাক্তার ও নার্স কোয়ার্টার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসারের জন্য আলাদা ভবন এবং গ্যারেজ নির্মাণের পরিকল্পনা করা হয়। এই ধাপেও অনিয়মের অভিযোগে কার্যাদেশ বাতিল হয়। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান হাইকোর্টে রিট করলে মামলা চলমান থাকায় প্রকল্পের কাজ আবারও থমকে আছে। ফলে হাসপাতালটির
চিকিৎসা সেবা চালাতে হচ্ছে পুরনো দুটি ভবনে। একটিতে প্রশাসনিক দপ্তর, অন্যটিতে ভর্তি রোগীদের রাখা হচ্ছে। শয্যা ও স্থান সংকটে বেশিরভাগ সময়ই রোগীদের চিকিৎসা নিতে হয় মেঝেতে শুয়ে। একটা বেডে আমরা 2 জন রোগীও দিতে হচ্ছে। ভবনটা নির্মাণ হইলে আমাদের কাজটা একটু আর কি ট্রিটমেন্টটা ভালো পাইতাম আর কি। রোগী যে রাখবে, রোগী রাখার জায়গা নাই, একটা টিন শেড বিল্ডিং। ডাক্তার খুব ছোট জায়গায় বসে, খুব কষ্ট হয়, গাদাগাদি হয়। স্বাস্থ্যসেবা একটা মৌলিক অধিকার, আমরা এই মৌলিক অধিকারটা পেতে চাই। যে দুর্নীতির এদেরকে বিচার করে আমাদের কাউখালীর যাতে হাসপাতাল দ্রুত গতিতে সম্পন্ন হয়, এদিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই হাসপাতালটি হচ্ছে কাউখালীর মানুষের একমাত্র ভরসার স্থল। এখানে কোনো ভবনই নাই, এখানে মানুষ এসে চিকিৎসা নিতে পারছে না। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, পুরাতন ভবনে সীমিত জায়গায় রোগীদের মানসম্মত সেবা দেয়া সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় রোগীদের সেবা নিশ্চিতে অস্থায়ী ভবন নির্মাণের চেষ্টা চলছে। মামলা সংক্রান্ত কারণের জন্য দীর্ঘদিন থেকে কাউখালী হাসপাতালের মূল ভবনটির কাজ স্থগিত হয়ে আছে, যার কারণে আমাদের চিকিৎসা সেবা দিতে গিয়ে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়, তেমনি রোগীদেরও সেবাদানে আমাদের অনেক কষ্ট হয়। সেবা দিতে যে আমাদের যে কর্মী আছে, স্বাস্থ্যকর্মী আছে, তাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। আসলে এত স্বল্প পরিসরে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রান করা আসলে খুব কঠিন। সেই জন্য আমরা নতুন অস্থায়ী শেড বিল্ডিং করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সেখানে আমরা করতে পারলে আমরা আশা করি যে আমরা আমাদের কাউখালী উপজেলাবাসীর জন্য কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারব। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, ঠিকাদারের মামলায় কাজ আটকে আছে। নিষ্পত্তি হলে আবার শুরু হবে। 2022 সালে এটা পুনরায় রিটেন্ডার করা হয় এবং ওই কাজটা যখন চলমান থাকে তখন ওই ঠিকাদারি গাফিলতির জন্য কার্যাদেশ বাতিল করা হয়। এই বাতিলের বিরুদ্ধে ঠিকাদার সাহেব হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসেন। তো এখনও হাইকোর্টে এই রিট পিটিশন মামলাটা চলমান আছে। এটা সমাপ্ত হলেই আমরা এখানে নির্মাণ কাজ পুনরায় শুরু করতে পারবো ইনশাআল্লাহ। মামলা জটিলতা কাটিয়ে আধুনিক ভবন নির্মাণের মাধ্যমে উপজেলার লাখো মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের পাশাপাশি ভোগান্তি দূর হবে, এমনটাই প্রত্যাশা রোগী, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের। আল আমিন তালুকদার, এখন পিরোজপুর। যুগের ব্যবধানে বদলে যাচ্ছে নরসিংদীর ইলেকট্রনিক যন্ত্র মেরামতের চিত্র। একসময় মোড়ে মোড়ে রেডিও, ভিসিআর এবং টেলিভিশন মেরামতের দোকান থাকলেও আধুনিকায়নের দাপটে ব্যবসা গুটিয়ে নিয়েছেন প্রায় 80% ব্যবসায়ী। হারানো দিনের ইলেকট্রনিক যন্ত্র ও যান্ত্রিকদের একাল সেকালের গল্প বলছেন রাকিবুল ইসলাম। গান বাজছে স্পিকারে, মেকানিকের মনোযোগ মাদারবোর্ডে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন সমস্যার উৎস। মেকানিকের মনোযোগ আগের মতো থাকলেও নেই আগের দিনের জিনিসের কদর। এক যুগ আগেও নরসিংদী জেলা শহরে টেলিভিশন, ভিসিআর এবং রেডিও মেরামতের দোকান ছিল অন্তত 100। যুগের ব্যবধানে তা নেমে এসেছে 4 ভাগের 1 ভাগে। ঐতিহ্যের অংশ হিসেবে যেসব দোকান এখনও টিকে আছে তার পরিমাণ 30টির বেশি নয়। ঐতিহ্য ধরে রাখতেই টিকে আছে শহরের গুটি কয়েক রেডিও, টিভি আর ভিসিআর মেরামতের দোকান। একই অবস্থা রায়পুরার হাসনাবাদ ও শিবপুর সহ জেলার প্রায় প্রতিটি প্রান্তে। এক যুগ আগেও জেলার অন্তত 50,000 মানুষ যুক্ত ছিলেন এসব যন্ত্রাংশ মেরামতের কাজে। তবে ডিজিটালাইজেশন আর আধুনিকায়নের যুগে প্রায় 80% প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা। মানুষ টিভি নষ্ট হলে নিয়ে আসে না, খুব কম। এগুলা এখন মনে করেন আপনার এই মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল বাড়িয়া, স্মার্ট এলইডি টেলিভিশন বাড়িয়া, এই টেলিভিশনগুলি নষ্ট হয়ে গেছে, মানে বাজারটা নষ্ট হয়ে গেছে। মানে এখন ইনকামের সোর্স নাই। দোকান ভাড়াটা যে আপনার মাস শেষে আসে বা বছর শেষে আমরা দেই, এটা হিমশিম খেয়ে লাগে। মুঠোফোন, ইন্টারনেট এবং অন্যান্য প্রযুক্তির জনপ্রিয়তায় কালের গহ্বরে হারিয়ে গেছে পুরানো দিনের বোকা বাক্স, রেডিও সহ সংশ্লিষ্ট ইলেকট্রিক যন্ত্র। ভিড় কমেছে মেরামতের দোকানেও। তবে পুরানো এসব যন্ত্রের আবেদন এখনও রয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। 100-200 লোক সমাবেত হয়ে ছবি দেখতাম, এই বাংলা সিনেমা, যেটা শুক্রবারে বাংলা সিনেমা চলতো, তো এখন আর ওই রকম নাই। মনে করেন এখন ইয়াতে সব মোবাইলই পাওয়া যায়, সব ইয়াতে পাওয়া যায়, জায়গায় জায়গায় বড় বড় টিভি। এই কোটা আন্দোলনে কিন্তু আমরা পুরোটাই নির্ভর ছিল বিবিসির উপরে, নিরপেক্ষ সংবাদের জন্য। তো আমরা রেডিও যদি চলেও যায়, এটা আবেদন একদম ছেড়ে দিতে না, এটা প্রয়োজনীয়তা এখনো রয়ে গেছে। ইয়া টিভি দিছে, দেওয়াল টিভি দিছে, ছাড়ছে। আগের যে টিভি দেওয়া ছিল এই টিভি এখন বাদ, এই রেডিও তো চলই না।
বিনোদনের খোরাক জোগানো এসব যন্ত্রের গেল 3 যুগের দিনলিপি তুলে ধরলেন জেলার প্রবীণ এই মেকানিক। তার দাবি, আধুনিকায়নের পাশাপাশি এনালগ মেকানিকদের প্রয়োজন সুষ্ঠু প্রশিক্ষণ। সরকার যদি মনে করেন এই লোকগুলিরে আবার নতুন করে একটা প্রশিক্ষণ দেয়া, এই লাইনে যদি প্রশিক্ষণ দেয় মনে করেন, বা ওই আগের যে টেকনোলজিগুলি আছে এগুলি যদি আবার নতুন করে মনে করেন দিয়ে দেয়, হ্যাঁ মানে প্রতিষ্ঠিত করে, তাহলে মনে হয় আমার মনে হয় আর আবার চলতে পারবে মনে করেন। 1.5 যুগ আগে প্রতিটি ইলেকট্রনিক যন্ত্র মেরামতের দোকানে মাসে লেনদেন হতো গড়ে 40,000 টাকা। বর্তমানে যা নেমে এসেছে 10,000-এ। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। বরিশালের দুর্গাসাগর পর্যটন কেন্দ্র থেকে নিখোঁজের 1 মাসেও সন্ধান মেলেনি কোনো হরিণের। মামলা হলেও নেই গ্রেপ্তার বা অন্য কোনো অগ্রগতি। হরিণ নিখোঁজের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। অধিকার আন্দোলনের নেতারা এরকম অভিযোগ করেছেন। এছাড়াও পর্যটন কেন্দ্রের অন্যান্য প্রাণীর সুরক্ষা নিয়েও উঠেছে প্রশ্ন। মাহমুদুর নবীর তোলা ছবিতে ফিরদাউস সোহাগ জানাচ্ছেন বিস্তারিত। বছরের পর বছর ধরে লোহার খাঁচায় বন্দি এসব হরিণ পরস্পরের কাছে খুব চেনা, তাই হরিণগুলোর চোখও হয়তো হারিয়ে যাওয়া সঙ্গীকে খুঁজছে। গেল 3রা আগস্ট বরিশালের দুর্গাসাগর পর্যটন কেন্দ্রের খাঁচা থেকে খোয়া যায় একটি হরিণ। এ ঘটনায় বরিশালের এয়ারপোর্ট থানায় অজ্ঞাতদের আসামি করে একটি চুরির মামলা দায়ের করেন পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। তবে 1 মাসেও এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ অধিকার আন্দোলন নেতাদের। মিসিংকে উদাসীনভাবে এই দায়িত্ব ছিলেন, তারা যদি এইখানে এই মনিটরিংয়ের ব্যবস্থা এখনও যদি থাকে, তাইলে অচিরেই আমরা হয়তো অনুভব করব, বুঝতে পারবো যে এই মিসিংয়ের বিষয়টি নানাভাবে ধামাচাপা দেওয়ার একটা অপপ্রয়াস চলতে পারে। দুর্গাসাগর পর্যটন কেন্দ্রে হরিণগুলো রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। চারদিকে লোহার খাঁচা থাকলেও উপরের অংশ নেট দিয়ে ঘেরা। পাশেই সিসি ক্যামেরা থাকলেও ঘটনার সময় তা ছিল উল্টো দিকে ফেরানো, ফলে সেখান থেকেও মিলছে না হরিণ নিখোঁজের কোনো তথ্য। এই অবস্থায় একটি হরিণ চুরি হলেও বাকি হরিণগুলো হুমকির মুখে রয়েছে বলে জানান অধিকার আন্দোলন ফোরামের এই নেতা। খাঁচার ভেতরে থাকা, দর্শনীয় স্থানে থাকা একটি হরিণ হারিয়ে যায় কিংবা চুরি হয়, সেটি আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর এবং আমি মনে করি এই যে বাকি যে 12টি হরিণ রয়েছে সেটিও বিপন্ন হবে। হরিণ নিখোঁজ হওয়ার রাতে দুর্গাসাগর পর্যটন কেন্দ্রের ডিউটি না থাকলেও রাতে উপস্থিত ছিলেন নিরাপত্তা কর্মী মোহাম্মদ জামাল। মামলার এজাহারে নিরাপত্তা কর্মীকে সাক্ষী হিসেবে দেখানো হলেও তাকে নিয়েই চলছে নানা গুঞ্জন। এই হরিণটা যারা নেছে চোরে, তারা নেওয়ার পরে আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে। ঠিক এছাড়া আমি তো দেখিনি, কারণ আমি এটা জানি না কিছু না, তাহলে আমার নামে কেন বলবে যে আমি এর লগে জড়িত আছি। এই হরিণ যে নেছে একটা হরিণ, এটা আপনার পরিকল্পনা ছাড়া আপনি নিতে পারে না, কারণ এটা আপনার ফট করে 1-2 এই নিতে পারবে না, কারণ আরও বেটা হরিণ, এটা সিরিং দিয়ে গুঁতো মুতো মারবে, কারণ আমরাই আহত হয়ে যাই স্টাফরা ধরার সময়। পুলিশ বলছে মামলা দায়েরের 1 মাসেও কাউকে গ্রেপ্তার করা না হলেও তদন্তে কোনো গাফিলতি নেই। গাফিলতির কথা বলবো না, হয়তো স্পিড একটু কম ছিল, এখন স্পিড একটু বাড়বে। বর্তমান তদন্তকারী কর্মকর্তা উনি তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আসামিদেরকে, যারা সাসপেক্ট আসামি আমাদের, তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করছি। আমরা আশা করছি অচিরে হয়তো একটা ভালো ফলাফল আসতে পারে। দুর্গাসাগর পর্যটন কেন্দ্রে বর্তমানে 13টি হরিণ ছাড়াও 2টি ময়ূর, 4টি বানর সহ বেশ কিছু পাখি রয়েছে। হরিণ নিখোঁজের পর এসব প্রাণীর নিরাপত্তা জোরদারের দাবি করেছেন পরিবেশ কর্মীরা। ফিরদাউস সোহাগ, এখন বরিশাল। বগুড়ার হাটগুলোতে বেড়েছে পাটের সরবরাহ। এবছর ভরা মৌসুমে পাটের দামও ভালো পাচ্ছেন চাষিরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সারিয়াকান্দি পাটের হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, জানাবেন পাটের সরবরাহ পরিস্থিতি কেমন আর দরদাম কেমন দেখছেন?
হ্যাঁ, সামনে বগুড়ার যে পাটের হাটগুলো রয়েছে সেগুলোতে প্রতিদিনই পাটের সরবরাহ বাড়ছে, কারণ একেবারে ভরা মৌসুম চলছে এটি। আর এই যে পাটের সরবরাহ বেড়েছে তাতে করে যে পাটের দাম কমেছে এমন নয়। অন্যান্য কৃষি ফসল আমরা যেরকম দেখি যে আমদানি বাড়লে সেই ক্ষেত্রে দাম কমে, তবে এবছর বিগত বছরগুলোর চেয়ে পাটের দাম কিন্তু পাট চাষিরা বেশ ভালো পাচ্ছেন। একেবারে নিম্নমানের পাট যেটি সেটিও বিক্রি হচ্ছে প্রতি মন ৩৩০০ টাকা এবং সর্বোচ্চ বিক্রি হচ্ছে ৩৬০০ টাকা মন পর্যন্ত। বগুড়ার যে পাটের আবাদের হিসাব সেটি কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর পুরো জেলায় ৭,৭২০ হেক্টর ফসলি জমিতে পাটের আবাদ করা হয়েছিল, যেখান থেকে ১,২৪,০০০ বেল পাট উৎপাদন হয়েছে। পাটের যে বেলের হিসাব সেটি প্রতি বেলে ৪.৫ মন পাট হিসাব করা হয়ে থাকে এবং কোথাও কোথাও গণনার সুবিধার্থে ৫ মন পাটে ১ বেল হয়। সেখানে পুরো জেলায় ১,২৪,০০০ বেল পাট উৎপাদন হয়েছে এবং এই বগুড়া জেলায় যে পরিমাণ ফসল উৎপাদন হয় সারিয়াকান্দির চরাঞ্চলে তার প্রায় অর্ধেক পরিমাণ ফসল উৎপাদন হয়ে থাকে। এবছর পাটের যদি হিসাবটা বলি ৩,১০৫ হেক্টর ফসলি জমিতে পাটের আবাদ করা হয়েছে শুধুমাত্র সারিয়াকান্দির যে যমুনার চরাঞ্চল সেই চরাঞ্চলে। এখানে প্রতি হেক্টরে ২.৬ মেট্রিক টন পাট উৎপাদন হয়েছে। সেই হিসেবে প্রায় ৮,০০০ মেট্রিক টনের বেশি পাট এই শুধুমাত্র সারিয়াকান্দিতেই উৎপাদন হয়েছে এবং এই যে পাটের এই উৎপাদন প্রতি বছরই হয়ে থাকে। তবে বিগত বছরগুলোতে পাটে কিছুটা লোকসান থাকায় আসলে এই পাট চাষিরা পাট চাষে আগ্রহ হারাচ্ছে। তবে এই বছর বেশ ভালো ফলনও হয়েছে, ভালো দামও পাচ্ছে। সে কারণে কৃষকের কিছু দাবি রয়েছে। সরকারি যে পাটকলগুলো রয়েছে সেই পাটকলগুলো বন্ধ রয়েছে, এই পাটকলগুলো চালু করার দাবি এখানকার চাষি এবং যারা পাট ব্যবসায়ী রয়েছেন তাদের। তারা বলছেন যে পাটের যে পাট পণ্য এই পাট পণ্যগুলো ব্যবহার বাড়ানো গেলে যেমন ব্যাগ, ছালা, সুতা, পলিথিনের পরিবর্তে পাটের যে ব্যাগ সেই ব্যাগ ব্যবহার করা গেলে পাটের ব্যবহার বাড়বে এবং পাট চাষিরা আগামীতে ভালো দামের নিশ্চয়তা পাবেন এবং সেই সাথে যদি রপ্তানি বাড়ানো গেলে পাট পণ্য উৎপাদন করে সেগুলো রপ্তানি বাড়ানো গেলে পাট চাষিরা কিন্তু নিশ্চিত হতে পারেন যে আগামী বছরগুলোতেও তারা পাটের ভালো দাম পাবেন। এই ছিল আমার কাছে বগুড়ার সারিয়াকান্দি থেকে পাটের হাটের পাটের দরদামের সব শেষ খবর। শাম্মী, বগুড়ার সারিয়াকান্দি থেকে পাটের বাজারের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম। সাতক্ষীরায় পান চাষ একটি ঐতিহ্যবাহী এবং লাভজনক পেশা। উর্বর মাটি ও অনুকূল জলবায়ুতে পান চাষে আর্থিক লাভবান হতেন চাষিরা। তবে সাম্প্রতিক সময়ে পানের দাম কমে যাওয়া এবং টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় পানির বরজ। মাত্র 2 বছরের ব্যবধানে জেলায় 27 হেক্টর জমিতে কমেছে পানির চাষ। আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। এই সবুজ পানের সমারোহ একসময় ছিল সাতক্ষীরার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, কিন্তু প্রকৃতির বিরূপ আচরণ আর বাজারের মন্দাভাবে সেই চিত্র এখন অনেকটাই মলিন। তবে সাম্প্রতিক টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় তালা উপজেলার বিভিন্ন এলাকার পান বরজ। বাজারেও অর্ধেকে নেমেছে দর। এতে পুঁজি হারানোর শঙ্কায় দিশেহারা চাষিরা। বৃষ্টির কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হয়। অধিক বৃষ্টি হলে ডুবে যায়, সব নষ্ট হয়ে যায় ফসল, আবার পচা লাগে। আবার দেখা যায় বৃষ্টির কম হলে ফসল কম হয়ে যায়, তখন আবার অনেক ফলন কম হয়ে যায়। পান চাষের অবস্থা খুবই খারাপ। তার কারণ আগে একটা পান বিক্রি হতো, 1 পণ পান বিক্রি হতো 100 থেকে 130-140, আর এখন সেই পানটা বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা। আগে যেরকমভাবে পান বিক্রি হতো, অনেক দামে পান বিক্রি হতো, তাতে করে চাষিরা লাভবান হতো। অনেক চাষি আগ্রহ করে পানের বরজগুলো আপনার করতো এবং তাতে দেখা যাচ্ছে তার সচ্ছলতার সংসার চলতো। শুধু দামের পতনই নয়, চাষিদের ঘাড়ে উৎপাদনের বাড়তি খরচের বোঝা। শ্রমিকের মজুরি, সার ও বরজ তৈরির উপকরণের দাম বাড়ায় পান চাষে ভাটা পড়েছে। গত 2 বছরে সাতক্ষীরায় পানের আবাদ কমেছে 27 হেক্টর জমিতে। যদি কোনো আগাবেগি না আসে, কোনো রোগে বা কোনো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ যদি না হয়, তাহলে দেখা হলো যে 25 বছর 20-25 বছর একটানা চালানো যায়। কৃষি কর্মকর্তা কিংবা কোনো সরকারি অনুদানের যে এরা কোনো আর্থিক সহযোগিতা পায় না। বারবার মনে করেন যে কোনোভাবে সহযোগিতা নিতে গেলে এনাদের বারবারই ফিরে আসা লাগে।
পানের চাষ বাড়াতে কৃষি বিভাগের ক্লাইমেট স্মার্ট প্রকল্পের আওতায় সীমিত আকারে প্রশিক্ষণ দেয়াই সংকট কিছুটা কাটবে বলে মনে করেন কর্মকর্তারা। কৃষি বিভাগ সবসময় তাদের পান যাতে নিরাপদ পান উৎপাদন করতে পারে এবং তারা যাতে বেশি দাম পায় এই বিষয়ে আমাদের পরামর্শ দেওয়া হয় এবং আমাদের একটা প্রকল্প ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় এই পান বরজ ব্যবস্থাপনা বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ এবং তাদেরকে কিছু সহযোগিতা করা হয় যাতে তারা নিরাপদ পান উৎপাদন করতে পারে। পান চাষ বাড়াতে সরকারি সহায়তার পাশাপাশি দরকার আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ। ক্ষতিগ্রস্ত চাষিদের আশঙ্কা, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে জলবায়ু পরিবর্তনে হারিয়ে যাবে পান চাষের ঐতিহ্য। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। গাজীপুরে দক্ষিণখান রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাকের চালক সহ 2 জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত 1টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে দক্ষিণখান এলাকার গজালি শাহমাজার সংলগ্ন রেল ক্রসিং পার হচ্ছিল একটি ড্রাম ট্রাক। এ সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হন। পরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও একজন। পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট KNF এর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। ISPR থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে 25 জুলাই থেকে 26 আগস্ট পর্যন্ত টানা 1 মাস বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেংভ্লাং এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এর অংশ হিসেবে সেনাবাহিনীর টহলদল সীমান্তবর্তী এলাকায় KNF এর প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে তল্লাশি চালায়। অভিযানে আগ্নেয়াস্ত্র সহ প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফি মোহাম্মদ ছড়াকে অপহরণ, চেষ্টা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাতে 7 জনের নাম উল্লেখ করে থানায় মামলার এজাহার জমা দিয়েছে আশুগঞ্জ উপজেলা প্রশাসন। জানা গেছে, ভৈরব অংশের ইজারাদার তারিকের বিরুদ্ধে সীমানা লঙ্ঘন করে আশুগঞ্জ অংশ থেকে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। মঙ্গলবার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফি মোহাম্মদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ইউএনও 5টি ড্রেজার ও 5টি বাল্কহেড জব্দ সহ বালু উত্তোলনে জড়িত 2 জনকে 1 বছরের কারাদণ্ড দেয়। এরপর ইজারাদার তারেক ও তার সহযোগীরা ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের উপর চড়াও হয়। এক পর্যায়ে ইউএনও সহ অন্যদের বহনকারী ড্রেজারটি জোর করে ভৈরবের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। গেল আগস্ট মাসে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল 1,22,517 TEUS কন্টেইনার হ্যান্ডলিং করেছে। মাসভিত্তিক কন্টেইনার হ্যান্ডলিংয়ে এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। সকালে এনসিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানায় টার্মিনালের চিফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন। গত বছর আগস্টে এই টার্মিনালে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল 96,000। সেই হিসেবে গত বছরের তুলনায় এবারে কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে প্রায় 27.6%। গত 7 জুলাই নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড এনসিটি পরিচালনার দায়িত্ব নেয়। এরপর থেকে কন্টেইনার ও জাহাজ হ্যান্ডলিং সহ টার্মিনালের কার্যক্রম গতিশীল হয়েছে। এছাড়া কমেছে জাহাজের গড় অবস্থানকাল। নড়াইলের বিভিন্ন এলাকায় তালগাছ দিয়ে নির্মিত ডোঙ্গার ব্যবহার সেই আদিকাল থেকেই। আগের তুলনায় এই বাহনটির ব্যবহার কমলেও বিভিন্ন কাজে এখনও ডোঙ্গা ব্যবহার করে জেলার হাজারো মানুষ। দামে সস্তা ও মজবুত হওয়ায় এই নৌযানটির জনপ্রিয়তা বেশ তুঙ্গে। এসব ডোঙ্গা জেলার সীমানা পেরিয়ে যাচ্ছে আশপাশের বিভিন্ন জেলায়। আর প্রতি বছর এ জেলা থেকে বিক্রি হচ্ছে অন্তত 2 কোটি টাকার ডোঙ্গা। ইমরান হোসেনের তথ্য, ছবিতে প্রতিবেদন।
নদী, খাল-বিল, জলাশয় বেষ্টিত নড়াইল জেলায় বর্ষা মৌসুমে একসময় মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌপথ। তবে সময়ের ব্যবধানে নৌপথে আনাগোনা কমলেও এখনও নদী বা বিল পাড়ের মানুষের চলাচলের নিত্য সঙ্গী তালগাছ দিয়ে নির্মিত ডোঙ্গা। এবছর বৃষ্টিপাত বেশি হওয়ায় বাজারে বেড়েছে ডোঙ্গার চাহিদাও। নড়াইল সদরের চরশালিখা গ্রামের আব্দুল বাশার শেখ প্রায় ৩ দশকেরও বেশি সময় ধরে বর্ষা মৌসুমে তালগাছ দিয়ে ডোঙ্গা তৈরি করে জীবিকা নির্বাহ করেন তিনি। বর্ষা মৌসুমে প্রায় ৫ মাস ধরে ডোঙ্গার কারিগর, শ্রমিক, ক্রেতা ও বিক্রেতার হাঁকডাকে মুখরিত থাকে সদর উপজেলার তুলারামপুর বাজার। স্থানীয় চাহিদা মিটে এ সকল ডোঙ্গা যাচ্ছে পার্শ্ববর্তী যশোর, মাগুরা, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায়। আমি ৩০ বছর ধরে ডোঙ্গার ব্যবসা করি। এই ডোঙ্গার ব্যবসা করে আমার ছেলেমেয়ের সংসার চালাই। আর এই দেশে ঘেরের কারণে আগে ডোঙ্গা কম বেচতাম, এখন ঘেরের কারণে ডোঙ্গা চাহিদা বেশি এবং ডোঙ্গা বেশি বিক্রি হয়। একটা গাছ কিনি ১,০০০, ২,০০০, ৩,০০০, ৫,০০০ টাকা বন্ধক কিনি একটা গাছ। সাইডে বিক্রি করেছি সীমিত লাভে। মনে করেন যে এতে কিষানের টাকা আছে, খালি কিষানের টাকাটাই থাকবে আর বাদ বাকি মনে করেন যে টাকা দিয়ে গাছ কিনা সেই হিসেবে চালানটাই উঠানো দুষ্কার হয়ে যাচ্ছে। আকার ভেদে এক একটি তালগাছ ৪ থেকে ৬ হাজার টাকায় কেনেন উদ্যোক্তারা। পরে প্রথমে তালগাছের গোড়াসহ গাছের ৮ থেকে ১১ হাত লম্বা কেটে মাঝামাঝি সমানভাবে দুভাগ করে প্রতিটি ভাগ দিয়ে ২টি ডোঙ্গা তৈরি করা হয়। প্রতিটি ডোঙ্গা আকার ভেদে ৮ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। ৮ থেকে ১০ বছর পর্যন্ত এক একটি ডোঙ্গা ভালোভাবে ব্যবহার করা যায় বলে জানান কারিগররা। একটা ডোঙ্গা ৪,০০০, ৩৫০০, ৩,০০০ এরকম টাকায় ডোঙ্গা কিনি। আর ডোঙাগুলো বিক্রি করি মেলে তো আমাদের এলাকায় কুমোরঘাটার বাজার, এই বাজারটা না কুমোরঘাটার বাজার, আমরা ৫,০০০, ৫,৫০০ টাকা, ৬,০০০ টাকা বিক্রি করি। এই বছর ডোঙার দাম খুব বাড়তি। অন্য বছর কিনি একটু কম থাকে বাজার, এদিকে বহু ডোঙা আসে, তা আজকে এই বছর দাম বেশি। বর্ষার কারণে ডোঙার দাম বেশি, ডোঙার চাহিদাও বেশি। এদিকে তালগাছ নির্বিচারে কেটে ডোঙ্গা তৈরি করায় কমছে তালগাছের সংখ্যা। এ অবস্থায় ডোঙ্গা তৈরির কারিগর ও শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে অন্য উপকরণ দিয়ে ডোঙ্গা তৈরির দাবি উঠেছে। বিষয়টি নিয়ে ভাবছেন বিসিকের কর্মকর্তারাও। সবচেয়ে বড় দরকার সরকার আইন করে এই তালগাছ কাটা বন্ধ না করলে বজ্রপাতে আরও আমরা মারা যাব, আরও কৃষক মারা যাবে, দেশের আর অনেক ক্ষতি হবে। অতএব আমি মনে করি যে গভর্নমেন্টের খুব কঠোর আইন করে তালগাছ কাটা বন্ধ করা উচিত। এই পেশাটাকে যাতে করে অন্য পেশায় আধুনিকায়ন করা যায় সেজন্য তালগাছ থেকে যারা ডোঙ্গা তৈরি করে থাকে তাদেরকে আমরা আধুনিকায়ন করানোর জন্য অন্য পেশা নিয়োজিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি। জেলা থেকে প্রতি বছর অন্তত ৩,০০০ ডোঙ্গা তৈরি করেন স্থানীয় কারিগর ও শ্রমিকরা, যার বাজার মূল্য অন্তত ২ কোটি টাকা। আর এই পেশার সাথে জড়িত অন্তত ৫,০০০ মানুষ। এখন নড়াইল শেষ করছে এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। সংঘর্ষের ২ দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, উপস্থিতি কম। ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে হল বন্ধের নির্দেশনা প্রত্যাহার হচ্ছে আজ। মামলা জটিলতায় ১৮ বছরেও শেষ হয়নি পিরোজপুরের স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ, ঝুঁকিপূর্ণ ভবনের সেবা কার্যক্রম। স্বাস্থ্যসেবা একটা মৌলিক অধিকার, আমরা এই মৌলিক অধিকারটা পেতে চাই। এখানে কোনো ভবনই নাই, এখানে মানুষ এসে চিকিৎসা নিতে পারছে না। সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তালার বহু পান বরজ, দর অর্ধেকে নেমেছে, আগ্রহ হারাচ্ছে সাতক্ষীরায় চাষিরা। এবং হারিয়ে যাচ্ছে নরসিংদীর ইলেকট্রনিক যন্ত্র মেরামতের দোকান, আধুনিকতার দাপটে ব্যবসা গুটিয়েছে ৮০% ব্যবসায়ী। দোকান ভাড়াটা যেমন মাস শেষে আসে বা বছর শেষে আমরা দিই, এটাই হিমশিম খেয়ালে। স্মার্ট এলইডি টেলিভিশন বাড়িয়ে এই টেলিভিশনগুলি নষ্ট হয়ে গেছে। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।